শিক্ষকদের বেতন 2 গুণ করা যায়, ছাত্রদেরকে বৃত্তি দেওয়া যায়, এবং তাতে শিক্ষার গুণগত পরিবর্তন হতে 10 বছরের বেশি লাগবে না। আগে পরিমাণগত পরিবর্তন, তবে 10 বছর বেশি লাগবে না। অনেকে বলে থাকে মুখস্থ বিদ্যার নিন্দা করে থাকে, আমি কিন্তু মুখস্থ বিদ্যার পক্ষে। আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি 40 বছর, দেখে যে আমার ছাত্রদের কথা বাদ দেই, আমার শিক্ষকদের শতকরা 90 জনে একটা শুদ্ধ বাংলা বাক্য লিখতে পারে না। শিশুদের শিক্ষার জন্য যদি তার মাতৃভাষা ব্যবহার না করেন আপনি, তাহলে তার যে আনন্দ সেটা প্রথমে অর্ধেক মাটি হয়। বিদেশি ভাষা হচ্ছে আমাদের জীবন সংগ্রামের হাতিয়ার। এখন আমরা কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ থেকে শুরু করে ইংরেজি মিডিয়ামে যে চলে গেলাম, আমরা কোন মুখে মাদ্রাসার শিক্ষা যারা আগে উর্দুতে দিত, উর্দু মিডিয়ামে দিত, তাদের নিন্দা করব? এটার নাম নন ফর্মাল এডুকেশন, উপানুষ্ঠানিক শিক্ষা। এবং এটার বিরুদ্ধে বলার জন্য আমি শেখ হাসিনার চেয়েও কঠোরতর স্বৈরাচারের হাতে নিপীড়িত হয়েছি। এটা ব্রাক, এই যে গণ সাক্ষরতা অভিযান, এই যে রাশেদা কে চৌধুরী, এরা তো আমাকে প্রায় বেরেই করে দিই মিটিং থেকে, বলে আমাদের গরিব বাচ্চাদের আমি 4 ক্লাস পর্যন্ত পড়াচ্ছি, আপনি তার বিরোধিতা করতে চান? আজকে যে আমরা আলোচনা করছি শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই বা কেমন শিক্ষা ব্যবস্থা চাই, এটা সম্ভব হতো না এই গত 2 মাসের আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান, বিপ্লব, শাহাদাত বরণ অথবা স্বৈরাচারের বিদায়, এটা না হলে হতো না। এটাকে আমরা সাধারণত রাজনীতিই বলি, কিন্তু রাজনীতির ভিতরে আরও ঘটনা আছে। দেখেন, রাজনীতির সাথে আমরা কথা বলে একই জিনিসকে 3 ভাবে বর্ণনা করি আমরা। অর্থনীতি, আপনি যদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে চান, এখানে একটা কথা হয়েছে, শফিক ইসলাম সাহেব বলছিলেন যে একটা 300 কোটি টাকার প্রজেক্ট রয়েছে ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্যে, সেটা কোনো কাজই হয়নি, টাকাটা খরচ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে, মোট জাতীয় যে উৎপন্ন দ্রব্য, তার যদি শতকরা 2 ভাগ আপনি খরচ করেন, তাহলে আপনি কি করবেন? আপনি শিক্ষকদের তো বেতন দেবেন, ডিজিটাল কন্টেন্ট বাদ দেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কত বেতন পান? যারা 11 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেডে চাকরি করেন, তাদের বেতন 11,000, 12,000 এইরকমতে বেতন থেকে হয়। তো সেই বেতন দিয়ে তাদের কাছ থেকে আমরা যে শিক্ষা আশা করব, সেটা খুব উন্নত মানের হতে পারবে না। কাজে যদি আপনি প্রথমেই যদি মনে করেন যে জাতীয় উৎপাদনের জাতিসংঘ 1968 সনে যেটা সাব্যস্ত করেছিলেন বা প্রস্তাব করেছিলেন যে অন্তত 6 ভাগ দিতে হবে, যেটা আমাদের এতদিন পরে আমাদের পাঠশালার প্রস্তাবে সেইটাই পুনরাবৃত্ত হচ্ছে 55 বছর পরে, 55 বছর পরে, যে জাতীয় উৎপাদনের 6 ভাগ খরচ করতে হবে। কোনো কোনো দেশ যেমন কিউবা, তারা 11-12 ভাগও খরচ করেছে। যদি আপনি একটা দেশে দ্রুত নিরক্ষরতা দূর করতে চান, তাহলে আপনাকে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে সেটা আপনি ধরে নেবেন যে কিছুটা অপচয় হবে, কিন্তু অপচয় বাদ দিয়েও তো যাবে জনগণের কাছে, সেইটা আমাদের প্রথমে বলা উচিত। এই জন্য বলছি, যারা আমরা শিক্ষার সংস্কার করতে চাই, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চাই, আমি বলবো ওই ডিম আগে মুরগি আগে তর্কের মতো, আগে আপনাকে অর্থনৈতিক অবস্থায় হাত দিতে হবে। কিন্তু অর্থনৈতিক অবস্থায় হাত দিতে পারবেন না, এটা দরকারি, কিন্তু যেমন শেখ হাসিনাকে সরাতে হবে, এটা দরকারি। অধ্যাপিকা সামিনা লুৎফা বললেন, এখন শেখ হাসিনা গেছে, সব পরিবর্তন হয়েছে, পরিবর্তন তো আপনার 20 দিনে হয় না, কিন্তু পরিবর্তনের শর্তগুলো তৈরি হচ্ছে কিনা তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই আলোচনা। এটা খুবই ক্ষুদ্র আলোচনা, কিন্তু এই আলোচনার মধ্যে যদি আপনি একটা দিক নির্দেশনা দিতে না পারেন, আপনি সমস্যাটাকে যদি চিনতে না পারেন, তাহলে পরিবর্তন হবে কীভাবে? তা আমরা দেখি এখানে নানা বিষয়ে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করেছেন, আজকে সব আলোচনা করে বিদ্যালয়ে কেমনভাবে শেখাতে হবে, যেটা বলে প্যাডাগজিক্যাল টেকনিক, আমি সেটা নিয়ে আলোচনা করব না, সেভ করবো না, এই জন্য যে সময় নেই বলেই। অথবা যদি একটা কালচারাল রিফর্ম করা দরকার, এখানে সিলেবাস কীভাবে বদলাতে হবে, এবং এইটা যে ব্যক্তিতান্ত্রিক, এক পরিবারতান্ত্রিক, মুক্তিযুদ্ধের বয়ানকে এক পেশে করা হয়েছে হিন্দুত্বতান্ত্রিক, সেটাও আমি আলোচনা করব না, শুধু সময়ের অভাবে। 10 মিনিটের মধ্যে বেশি আলোচনা করার প্রতিশ্রুতি দেওয়া হবে, বিশ্বাসঘাতকতার পূর্বাভাস, আমি সেটা করব না। আমি বরঞ্চ বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা বলছি, এটা কী, এটা আমরা দেখি। এটা যদি আপনি পরিবর্তন করতে চান, এই কথাগুলি কোনোটাই আমি উদ্ভাবন করিনি। অনেকে বলে সলিমুল্লাহ খান কারণ নাম উচ্চারণ মানে কোট না করে বক্তৃতা দিতে পারে না, সেই জন্য কারণ নাম বলবো না, কিন্তু পরের কথাই তো আমরা আত্মসাৎ করে বলি। তো আত্মসাৎ হচ্ছে, যদি আপনি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চান, শিক্ষা ব্যবস্থাটা কী এটা যদি বলি, শিক্ষা ব্যবস্থা হচ্ছে অর্গানিক। এই যে অর্গানিক বললে মনে হবে আপনাকে বেগুনের কথা মনে পড়বে, সে অর্গানিক নয়। অর্গানিক মানে হচ্ছে যার মধ্যে দেহ এবং মন দুটোই আছে। ইংরেজিতে বললে সুন্দর হয়, ফিজিক্যাল অ্যান্ড মোরাল অর ইন্টেলেকচুয়াল। আমাদেরকে ইন্টেলেক্ট বলতে বুদ্ধিজীবী মনে করে নয়, আমাদের যে সাধারণ কথা বলি এটাই ইন্টেলেকচুয়াল। পৃথিবীতে ইন্টেলেকচুয়াল আছে, কিন্তু ইন্টেলেকচুয়াল নয় এমন কোনো মানুষ নাই।
আপনি যদি বলেন যে একটা ডিম ভেজে খায়, তাকে ওই সামনে পাচক বলবেন না, তাই না? অথবা আমরা যদি আমার কাপড় ছিঁড়ে গেছে, আমি নিজে সেলাই করি, যে আমার হাত কেটে গেছে, আমি নিজে ব্যান্ডেজ করেছি, আমাকে ডাক্তার বলবেন না। সেই অর্থে বলছি না। কাজের ক্ষেত্রে কিছু লোককে আমরা বুদ্ধিজীবী বলি। বুদ্ধিজীবী কারা? সচরাচর বুদ্ধিজীবী হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উকিল, আমি আমাদের দেশের মাপে বলছি, সাংবাদিক এবং নানা ধরনের লোক আছে যাদেরকে আমাদের দেশের লোকে বলে সাফ কাপড়ের লোক, ভদ্রলোক। বুদ্ধিজীবীর অনুবাদ ভদ্রলোক হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি বাবু অর্থে বলছি না, অবাবুরাও বুদ্ধিজীবী হয়। এখন এই বুদ্ধিজীবীদের মধ্যে আমরা শিক্ষকেরাও আছি। তো এদের মধ্যে যদি আপনি পরিবর্তন আনতে চান, যদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে চান, প্রথমত দেখতে হবে শিক্ষা ব্যবস্থায় আপনি রাষ্ট্র কত পয়সা খরচ করছেন। শিক্ষা ব্যবস্থা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার আরেকটি রূপ। তাহলে শিক্ষা ব্যবস্থায় কী করি আমরা? আমি আমার ছেলে মেয়েকে পাঠাই বিশ্ববিদ্যালয়ে অথবা প্রাথমিক বিদ্যালয়ে ভবিষ্যৎ তৈরি করার জন্যে। রাষ্ট্রের দরকার শিক্ষিত প্রশাসক। এটা তাদের নাম কি? ক্যাডার্স, অফিসার্স অফ দ্য রুলিং ক্লাস। এইটা আমাদের আন্দোলনটা হলো কোটার জন্যে, মেধাভিত্তিক না কোটাভিত্তিক। এই যে মেধার ভিত্তিতে যাদেরকে নির্বাচন করা হচ্ছে, সেই মেধা কি, সেগুলো পরে GPA 5 মেধা কিনা সে তর্ক করছি না। আমরা এই মেধাভিত্তিক করছি কী জন্য? তাদেরকে আমরা শাসক শ্রেণীতে স্থান দিচ্ছি। BCS প্রশাসন একাডেমি এত লোভনীয় কেন? কাস্টমসের চেয়ে বেশি, কারণ তাদের হাতে ক্ষমতা বেশি। এটা হচ্ছে সরাসরি আমাদের শিক্ষা ব্যবস্থা শাসক উৎপাদন করে। কিন্তু এর মধ্যে একটা পরিবর্তন হয়েছে। আমি গত 100 বছরে যদি বলি অতি সংক্ষেপে, আরেক কি তৈরি করে? সে বিভিন্ন স্তরে কাজ করার জন্যে তাকে কারিগর তৈরি করতে হয়। এই যে আমাদের পাঠশালার কর্মসূচিতে দেখলাম বোধহয় 6 নম্বরে আছে, কর্মমুখী শিক্ষা করতে হবে। কর্মমুখী শিক্ষা কী জিনিস? কে কর্ম করবে, কে শাসন করবে, শাসন কর্ম কিনা, এই সমস্ত প্রশ্ন আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা 2 ধরনের লোক তৈরি করে। সে বর্তমান সমাজের জন্যে এবং তাকে ভবিষ্যতে চালাবার জন্য সে শ্রমিক তৈরি করে। শ্রমিক নানা ক্যাটাগরির আছে, ফোরম্যান আছে, ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে। এরা হলো এমন কিছু শ্রমিক আছে যারা প্রায় শাসকের পর্যায়ে চলে যায়। দেখেন না BCS এখন পরীক্ষার মধ্যে দেখা যায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেমেয়েরা দেখি সবাই NBR যাচ্ছে। অর্থাৎ সারা জীবন সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পাশ করে তাদের বেশিরভাগই BCS পরীক্ষার প্রথম স্থান অধিকার করছে, দ্বিতীয় স্থান অধিকার করছে, উপরের দিকে চলে যাচ্ছে। এগুলি কি ইঙ্গিত করে? আমি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ফাংশন বা কাজ কি? শিক্ষা ব্যবস্থার কাজ হচ্ছে মানুষ তৈরি করা, ভবিষ্যৎ শাসন করার জন্য এবং শাসিত হবার জন্য। এটা হলো তার দৈহিক দিক, কায়িক দিক। আমি যখন অর্গানিক বলি, তার একটা মানসিক দিক আছে। মানসিক দিক কি? এই শাসন ব্যবস্থা কর্তৃক শাসিত হতে আপনি রাজি হচ্ছেন এবং অন্যকে রাজি করাচ্ছেন। রাজি রব্বতে আপনি শাসন করবেন। এটা হলো টু বি কনসেন্টেড। এই যে অনেকে বলে, আমার বন্ধু আনু মোহাম্মদ প্রায় সময় প্রবন্ধ লিখে বলে যে আমাদের দেশ তো রিপাবলিক, প্রজাতন্ত্র বলে কেন? আমরা কার প্রজা? এখন তার রাজা নাই। আসলে আমরা প্রজা হলাম বিধানের প্রজা। এই জন্য আমাদের সংবিধান কথাটা ব্যবহার করা হয়েছে। আমাদের দেশে অনেক পণ্ডিত, হাফ পণ্ডিত বলে না না সংবিধান বলা যাবে না, গঠনতন্ত্র বলতে হবে। সংবিধান মানে হচ্ছে সম্যক বিধান, সুপ্রিম ল। ইউরোপীয় ভাষাগুলিতে বলে বেসিক ল, গ্রাউন্ড ল। তো সেই জন্য তার মধ্যে একটা অংশ হচ্ছে রাষ্ট্র কীভাবে চলবে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগের কী সম্পর্ক থাকবে, এইটা হচ্ছে গঠনতন্ত্র। কিন্তু সেখানে মৌলিক অধিকার থাকবে মানুষের, যেটা পরিবর্তন করা যাবে না। কিন্তু মৌলিক অধিকারের অধীনে যারা আমরা আছি, আমরা কিন্তু সংবিধানের অধীনে। এই জন্য আমাদের প্রজা বলা হয়, আমরা বিধানের প্রজা। এখানে রাজা কি? বিধাতা সংসারের রাজা। লালন ফকিরের গানে আছে, এখানে হচ্ছে সংবিধানই হচ্ছে রাজা। সেই জন্য আমরা প্রজা উপাধি গ্রহণ করতে পারি। ইংরেজিদেরকে সিটিজেন বলে। তো সেই জন্য বলছি সংবিধানের অধীনে যেমন আছে, শাসন ব্যবস্থার অধীনে আমরা বাস করি, কারণ শাসকদেরকে আমরা অনুমতি দিয়েছি। এখন শিক্ষা ব্যবস্থা যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম কর্তব্য। কিন্তু চিরকাল আমাদের সমাজে রাষ্ট্র এই দায়িত্ব পালন করেনি, আমাদের সমাজে দায়িত্ব পালন করেছে। রবীন্দ্রনাথের লেখা বললে এটা বোঝা যায়। তা আমি দ্বিতীয় প্রশ্ন আপনাদের আলোচনা করব, আমাদের শিক্ষা তাহলে সর্বজনীন হলো না কেন? যার যার পরিবারের শিশুর শিক্ষার বা তাকেই নিতে হয়। কিন্তু যখন একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, তখন দেখা যায় ক্রমশ সমাজের জন্য শ্রমিক উৎপাদন করা, শাসক উৎপাদন করা। শাসক উৎপাদন না করে তো সে রাষ্ট্র চালাতে পারবে না। তার তো একসময় তার ICS ছিল, এর আগে তার ব্রিটিশরা তাদেরকে ক্লার্ক হিসেবে এনেছিল। আমাদের এখানে মুঘল আমলে কী করে শাসন নিয়োগ করা হতো? আমি সেই লম্বা আচরণ যাচ্ছি না। ধীরে ধীরে শাসন সবসময় তৈরি করার জন্য ঊর্ধ্বতন লোক লাগে। এরা কিন্তু ইন্টেলেকচুয়াল, এদেরকে বুদ্ধিজীবী বলতে হবে। সুতরাং আমি বলবো স্কুলের কাজ হচ্ছে বুদ্ধিজীবী উৎপাদন করা। আর যে বুদ্ধিজীবী নয়, আমি বুদ্ধিজীবীর ব্যাপক কথাটা নিলাম। আর স্কুলের কাজ হচ্ছে কি?
শ্রমিক উৎপাদন করা। এবং এইটা আপনি আমাদের সেনাবাহিনীতে দেখেন, নিচে আছে সিপাহীরা, নায়কেরা, হাবিলদারেরা, তারপরে এরা হলো এনসিও, তারপরে হলো জেসিও, তারপরে হচ্ছে অফিসাররা। রিক্রুটমেন্ট কীভাবে হয়? 2 জায়গার থেকে হয়। পুলিশের রিক্রুটমেন্ট বিসিএস থেকে গেলে আপনি প্রথমেই এএসপি হয়ে শুরু করবেন আর করবে। এই যে হায়ারার্কি আছে 2 ভাগে, আর্মিতে, পুলিশে, রাষ্ট্রে, কর্মচারীদের মধ্যে। এখন আমাদের চাকরির মধ্যে কত গ্রেড আমি জানিও না, হয়তো 30 গ্রেড আছে। হ্যাঁ, সিনিয়র গ্রেড থেকে নিচে পর্যন্ত হয়তো ইনশাল্লাহ গ্রেড আরও পরে বাড়তে পারে। তো এইভাবে যে অপূর্ব গ্রেডের সময়, এটা হচ্ছে আমাদের সমাজের মৌলিক বাস্তবতা। এখন আমাদের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্কুল কলেজের দিকে যদি তাকাই, শিক্ষা ব্যবস্থা যখন বলেন, আমি আপনাকে বলবো, কল্পনা করেন এক টুকরা কাপড়, ধরেন একটা গামছা, সিরাজগঞ্জের দিকে যে গামছা বানায়, গামছার মধ্যে একটা থাকে টানা আর হলে পোড়েন, ওয়ার্প অ্যান্ড রুফ। আমাদের টানাটা কি? এটা হচ্ছে ভার্টিক্যাল হায়ারার্কি। উপরে বিশ্ববিদ্যালয়, মাঝখানে কলেজ বা টেকনিক্যাল স্কুল, তার নিচে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নিচে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডিভিশন। আপনি একদিনে তো সমস্ত পৃথিবীর, লেনিন বলতেন সারা পৃথিবীর কৃষিকাজ 1 একরের উপর আপনি করতে পারবেন না। কাজে সমস্ত শিক্ষাকে আপনি 1 বছরের মধ্যে আনতে পারবেন না, আপনাকে এটা 20 বছর বা 18 বছর বা 16 বছর বিস্তৃত করতে হয়। আরেকটা আছে হরাইজন্টাল ডিভিশন। এই যে কথাটা আগে আলোচিত হয়েছে, বহু প্রকারের শিক্ষা আমাদের, ইবতেদায়ী, কিন্ডারগার্টেন, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, সরকারি, বেসরকারি। আমাদের সকলের চোখের সামনে এই ঘটনাগুলি ঘটছে না? এটা তো শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ দুটুকু মিলে একটা শিক্ষা ব্যবস্থা। একটা হচ্ছে টানাটানি বা ভার্টিক্যাল, আর একটা হরাইজন্টাল বা আড়াআড়ি, পাশাপাশি। তো এই নিয়ে এই কাপড়টুকুই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এটার প্রথম কথা হচ্ছে, এর মধ্যে যে অর্থনৈতিক খরচটা হচ্ছে সেটা রাষ্ট্রেরই বহন করা উচিত ছিল, যদি আমরা রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি মেধাবী, সবচেয়ে বেশি দক্ষ লোকদের পেতে পারি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা করি, শিক্ষা তাহলে আমাদের সার্বজনীন হলো না কেন? মানে কথা তো ছিল ব্রিটিশ আমলেই আমাদের এখানে এই পূর্ব বাংলা, যেটা পূর্ব পাকিস্তান হয়েছিল, পরে বাংলাদেশ হয়েছে, 1940-41 সনের যে আদমশুমারি, সেইটা অনুসারে এখানে শিক্ষার হার ছিল শতকরা 6। শিক্ষা মানে অক্ষর জ্ঞান আছে এমন লোকের। এটা ধীরে ধীরে এখন কোথায় আসছে আপনারা জানেন। আমরা বলছি শতকরা 74 জন অক্ষর নাম লিখতে পারে, কিন্তু পত্রিকা পড়তে পারে কয়জন? সে ভয়ানক। তাহলে তার সরকারি হিসাবটাও যদি মেনে নিই আমরা, যেটা অনেকটা বানোয়াট, শতকরা 74 জন নাম লিখতে পারে, বাকি 26 জন যে লিখতে পারে না, তার দায় কার? মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছিলেন যে উনি বলছিলেন 9 তালিম, নতুন শিক্ষা, বুনিয়াদী শিক্ষা 7ম শ্রেণী পর্যন্ত পড়াবেন। তারা কি শিখবেন? তারা নিজের মৌলিক ভাষা শিখবেন, একটু গণিত শিখবেন, নাম স্বাক্ষর করতে পারবেন। সেইটুকু শিক্ষাও সবাইকে দেওয়া, শুধু আমাদের দেশে নয়। দেখেন ভারতে, এমনকি পাকিস্তানেও এটা সম্ভব হয়নি, শ্রীলঙ্কা হয়তো একটু হার বেশি। এইখানে আমাদের একসাথে ভাববার ব্যাপার আছে, এটাই বলছি। বর্তমানে আমরা যেখানে এসছি, এখানে আমরা নতুন নতুন শ্রেণী বিভাজন তৈরি করেছি, যে সবাই তো উচ্চশিক্ষায় যেতে পারে না। আপনারা যান ঝরে পড়ার ব্যাপারটা যে বলছেন, যারা ঝরে পড়ে না, যারা এসএসসি শেষ করে, তাদের কতজন এইচএসসিতে যায়, তাদের কতজন এরপরে বিএ বা এমএ পাশ করে। আমরা সবাই বলেছি যে আস্তে আস্তে লোকজন ছড়ে কাজে চলে যায়। কী কারণে যায়? আপনি সেখানে পাচ্ছেন না। এখন দ্বিতীয় প্রশ্নে আমি আসি, শিক্ষা আনন্দদায়ক হয় না কেন? কারণ এখন শিক্ষা ব্যবস্থা যেভাবে করা হয়েছে, আপনারা সকলেই চিন্তা করেছেন 1960-এর দিকে আমাদের দেশে শিক্ষার একটা সংস্কার হয়েছিল। সেই সংস্কারটা হচ্ছে যে 9ম শ্রেণী থেকে, আগে প্রবেশ শিক্ষা বা এন্ট্রান্স পর্যন্ত সবাই একরকম পড়তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখানে যখন ইস্ট পাকিস্তান এডুকেশন বোর্ড হলো, আস্তে আস্তে 1960-এর দিকে একটা সংস্কার হলো, তখন আন্দোলনও হয়েছে যে ক্লাস 9 পরেই বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, শিল্পশিক্ষা, সঙ্গীত, শারীরিক শিক্ষা এরকম 6 ভাগ করা হলো। এখন হয়তো আরও বাড়ানো হয়েছে। আচ্ছা, এইটা কোন যুক্তিতে করা হলো? তখন এই যে কথা, কর্মমুখী শিক্ষার কথাটা আসলো, ভোকেশনাল এডুকেশন, যে গরিবের ছেলেদের, আসলে গরিব বলছে না, কিছু ছেলে যাদের মেধা নাই, তারা আর উচ্চশিক্ষা যাবে না, তারা ভোকেশনাল শিক্ষা যাবে। এবং দেখুন কত আলাদা আলাদা ভোকেশনাল ইনস্টিটিউট হলো, কতগুলি সরকারি উদ্যোগে, কতগুলি প্রাথমিক উদ্যোগে হচ্ছে। কোরিয়ান টেকনোলজি, এখানে আমাদের গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, এগুলোকে আমি ছোটো করছি না, কিন্তু এগুলো হলো। এখন কি হচ্ছে, ফ্যাশন টেকনোলজি নামে ইউনিভার্সিটি হচ্ছে, লেদার টেকনোলজি নামে ইউনিভার্সিটি হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের কালের প্রধান প্রবণতা, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই। কিন্তু আমাদের দেশে বিশেষ যেটা হচ্ছে, আমরা তো একে তো ধনতান্ত্রিক সভ্যতার মধ্যে আছি, আমরা নিচের দিকে আছি, যেটা অরূপ রায় যেটা বলার চেষ্টা করছিলেন, আমরা তো কলোনি ছিলাম। কাজে হুবহু ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো আমাদের চোখের সামনে
রূপের ব্যঞ্জনা তৈরি করে, ও হার্ভার্ডের মতো অক্সফোর্ডের মতো আমরা বলি, অমুক অক্সফোর্ড থেকে পড়ে আসছে, কিন্তু আমাদের তলায় সেটা হচ্ছে না কেন বলে আমরা দুঃখ প্রকাশ করি। কিন্তু আমাদের অবস্থাও ওদের মতো সব জায়গাতেই দেখা যাচ্ছে ভোকেশনাল এডুকেশন যেটা বলে সেটার উপর গুরুত্ব দিতে গিয়ে, যেটাকে আমরা আগে হিউম্যানিটিস বলতাম, মানবিক বিদ্যা, যেটা আমাদের পাঠশালা যেটা মানবিক বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান, মানবিক শুধু নয়, যে শুধুমাত্র চিন্তা করা যেটাকে বলে, সেইটার উপর গুরুত্ব ক্রমশ কম দেওয়া হচ্ছে। এটার নাম ডিসইন্টারেস্টেড স্কুলের জায়গায় এখন হচ্ছে ইন্টারেস্টেড স্কুল। ডিসইন্টারেস্টেড মানে শিক্ষার খাতিরে শিক্ষা। গ্রামসি যেটার নাম দিয়েছিলেন ফরমেটিভ এডুকেশন, যেটা আমরা রবীন্দ্রনাথের গল্পের মধ্যে পড়েছি যে আমরা তিনজন একসঙ্গে মানুষ হইতেছিলাম। এই মানুষ হওয়ার শিক্ষা সেটা এখন ক্রমশ বাদ যাচ্ছে, এবং মানুষ হওয়ার শিক্ষা বলতে যেটা বলা হতো সেটা এখন মানবিক বিদ্যায় পরিণত হয়েছে। এবং সেখানেও দেখেন আমাদের সিলেবাসে কোনো দর্শন পড়ানো হয় না। ভাগ্য ভালো যে পড়ানো হয় না, পড়া হলে কী যে বিরক্তিকর হতো আমি অনুমান করতে পারি না। আচ্ছা, দর্শন কি জিনিস এই কথা তো বলতে হয়। মানুষ কি, এই প্রশ্নটাই হচ্ছে দর্শনের মৌলিক প্রশ্ন সমাজের জন্য। আমাদের এখানে দেখেন পরিবেশ পরিচিতি পড়ানো হচ্ছে, বাংলাদেশ স্টাডিজ পড়ানো হচ্ছে, বিজ্ঞান পড়ানো হচ্ছে, যেটা আসলে পড়ানো দরকার ছিল অধিকার ও কর্তব্য। একটা বিষয় আছে পৌরনীতি নামে, কিন্তু তার মধ্যে ওটার কোনো ছেটেফোঁটাও নাই। আপনার গণিত শেখা যেরকম জরুরি উচ্চতর শিক্ষার জন্য, পরিসংখ্যান শেখা যেমন জরুরি, এগুলি তো মুখস্থ করে শিখতে হবে। ছোটোবেলায় যে আমরা নামাতা মুখস্থ করেছি, একসাথে টেবিলে যদি 8 ঘন্টা পড়ে না করতাম ঘুম পড়তো, তাহলে এখন এই বয়সে আমি 16 ঘন্টা পড়ে কাজ করবো কীভাবে? অনেকে বলে থাকে মুখস্থবিদ্যার নিন্দা করে থাকে, আমি কিন্তু মুখস্থবিদ্যার পক্ষে। এই জন্য যে কঠিন পরিশ্রম না করলে, ছোটোবেলায় অভ্যস্ত না হলে হবে না। এই জন্য স্কুলের প্রথম রিফর্ম যাওয়া দরকার। সেই স্কুল, প্রথম কথা আমি আসছি, প্রত্যেক শিশুকে যে পর্যন্ত যে শিক্ষাটা না দিলেই নয়, সেখানে শিক্ষকের ভূমিকা প্রধান। এবং তাই ছাত্র জানবেই না তার কী পড়তে হবে, তাকে তার ভাষা শেখাইতে হবে, তাকে গণিত শেখাতে হবে, তাকে বিজ্ঞানের অ আ ক খ শেখাতে হবে, এবং তাকে অধিকার ও কর্তব্যকে শেখাতে হবে, তার কোনটা উচিত কোনটা অনুচিত শেখাতে হবে। এইটা নিয়ে তর্ক করার কিছুই নাই, কিন্তু সেটা নিয়েও আমাদের তর্ক হয়েছে। 2-1টা প্রশ্ন বলে আপনারা টের পাবেন আমাদের প্র্যাকটিস এবং রিয়ালিটির মধ্যে পার্থক্য কী। এরপরে শিশু যখন আরেকটু বড় হবে, যেমন একটা প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশু, তারপরে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিশু ধরেন, তার শুধু বয়স বাড়ছে কিন্তু তার কোয়ালিটি একই থেকে যায়। এটা মনস্তাত্ত্বিকরা হয়তো 1 বছর এদিক ওদিক করবেন, আমি তা নিয়ে তর্ক করছি না। এরপরে যখন হাই স্কুলে যায় তখন তার আরও একটু চিন্তাভাবনা বিকশিত হয়। আমরা যদি শিশুদেরকে লজিক পড়াই 1 সমান 1, এটা হলো খুব অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অনেকের ধারণা কি এটা 1 সমান 1 হয়, একটা হাতির সমান কি একটা গাধা হবে? প্রত্যেক শিশুই বুঝতে পারে 1 সমান 1টাকে বলে বিমূর্ত, একটা হাতি এবং একটা গাধা যে এক নয়, সেটা মূর্ত রূপ হলেই ধরা পড়ে, এটা আলাদা হয়ে যায়। আমাদের এখানে লজিক পড়ানো শিক্ষার কিছুই নাই। গণিতটাও পড়ানো হয় অত্যন্ত, শফিক যেভাবে বলেছে সেভাবে এটা গল্প আকারেই পড়ানো হয়, গণিত পড়ানো হচ্ছে না। এইগুলি সংস্কারের মধ্যে পড়বে, আজকে আমি আলোচনা সেটা করতে চাই না। আমি শুধু বলছি যে আপনারা তো জানেন আমাদের ক্যাডেট কলেজগুলি ছাত্র ভর্তি করে কোন ক্লাসে? 7ম শ্রেণী থেকে, কিন্তু আমাদের উচ্চ বিদ্যালয়গুলি তো 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়। এই পার্থক্যটার কথা কেউ ভেবেছেন? ভেবে দেখেন, তাহলে বুঝতে হবে কোথাও একটা গণ্ডগোল আছে। ক্যাডেট কলেজগুলি ইউরোপের স্কুলকে অনুকরণ করেছে, ইংল্যান্ডের স্কুলকে অনুকরণ করেছে, বিশেষ করে ফ্রান্সের যেগুলিকে লিসে বলে সেগুলিকে অনুকরণ করেছে। সেটা 7ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সারা পৃথিবীতে বুনিয়াদী শিক্ষা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমাদের এখানে শুধুমাত্র রায় দেওয়া হয়েছে এবং দিয়েছে সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওয়াশিংটন কনসেনসাস থেকে, আপনি 4 বছর পড়ালে ওই ইউসিইপির স্কুলের বাচ্চাদেরকে কাজে পাঠাতে পারবেন। এটা তো আইনগতভাবে শ্রেণী বৈষম্যকে প্রতিষ্ঠা করা, এটার নাম নন ফর্মাল এডুকেশন, উপানুষ্ঠানিক শিক্ষা। এবং এটার বিরুদ্ধে বলার জন্য আমি শেখ হাসিনার চেয়েও কঠোরতর স্বৈরাচারের হাতে নিপীড়িত হয়েছি। এটা ব্রাক, এই যে গণ সাক্ষরতা অভিযান, এই যে রাশেদা কে চৌধুরী, এরা তো আমাকে প্রায় বেরেই করে দেয় মিটিং থেকে, বলে আমাদের গরিব বাচ্চাদের আমি 4 ক্লাস পর্যন্ত পড়াচ্ছি, আপনি তার বিরোধিতা করতে চান? বলে উল্টো বুঝলি রাম। আমি বলি ওদের বাচ্চাকে আপনি 4 বছরে ছেড়ে দেবেন, কিন্তু নিজের বাচ্চাকে তো 12 বছর আগে ছাড়বেন না। অর্থাৎ এই যে স্বৈরাচার শুধু শেখ হাসিনা একা করে নাই, স্বৈরাচার কিন্তু এর মধ্যে প্রতিষ্ঠিত আছে। এই জন্য বলতে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার যারা করতে চান তাদের সমাজ ব্যবস্থার সংস্কারের কথা ভাবতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষা সর্বজনীন করতে হবে। এটা যদি আমি বলি প্রাথমিক শিক্ষা কয় বছর, আপনাকে এটা সংজ্ঞা দিতে হবে না, কিন্তু এটা কোথাও সংজ্ঞা দেওয়া নাই, জাতিসংঘও দেওয়া নাই। আন্তর্জাতিক মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণা তো দেখবেন প্রাথমিক শিক্ষা হবে বিনা পয়সায়, প্রাথমিক শিক্ষা হবে বাধ্যতামূলক, এইসব কথা আছে, কিন্তু কয় বছরকে প্রাথমিক শিক্ষা বলে তা কোথাও তারা বলেননি, বলে কোনো দোষ করেননি।
আমরা যেটাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই সবই হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এই জন্য বলছি দ্বাদশ বর্ষ পর্যন্ত বিদ্যা অভ্যাস করা, অথবা শিশুর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হয় না, এই পর্যন্ত শিক্ষা যদি সর্বজনীন করতে চান, এটা আপনার অবৈতনিক করা ছাড়া কি উপায় আছে? হতে পারে না, বর্তমান অবস্থাতে হবেই না। অবৈতনিক কেন? সেই যে স্কুলে যাচ্ছে সে তো সমাজের জন্য কাজ করছে, আপনি তাকে অগ্রিম বিনিয়োগ করছেন, তাকে তো বেতন দিতে হবে আপনার। মনে হতে পারে খুবই ইউটোপিয়ান কথা, কিন্তু অসম্ভব নয়। যে শিশু স্কুলে যায় তাকে আপনার এখন নাম দিয়েছেন উপবৃত্তি। উপবৃত্তি কেন? তাকে তো বৃত্তি দিতে হবে। মানে বলছি কি আমাদের টাকা নাই, দিতে পারছি না, আমাদের জাতীয় উৎপাদের মনে করেন শতকরা 12 ভাগ খরচ করছি, তাহলে এটা সম্ভব। শিক্ষকদের বেতন 2 গুণ করা যায়, ছাত্রদেরকে বৃত্তি দেওয়া যায়, এবং তাতে শিক্ষার গুণগত পরিবর্তন হতে 10 বছরের বেশি লাগবে না। আগে পরিমাণগত পরিবর্তন, তবে 10 বছরের বেশি লাগবে না। এটা শুধু কিউবা বা নিকারাগুয়ার উদাহরণ দিচ্ছে না, আমরা যেটা চাচ্ছি সেটা কি? আপনি দেখেন, গণতন্ত্রের প্রধান স্লোগান হচ্ছে, কার্ল মার্কসরা এটা লিখেছিলেন 1875-এ গোথা কর্মসূচির সমালোচনায়, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটিস টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস। এবিলিটি জিনিসটা আপনি কী করে ঠিক করবেন? আমার যে কোনটা পড়তে ইচ্ছা করে, এটা আমি বলছি। শিক্ষা আনন্দদায়ক হয় না কেন? এই যে আগের দিনের শিক্ষা ছিল, যেটাকে আমরা সামন্ত যুগের শিক্ষা বলি, বারক যুগের শিক্ষা বলি, যে কামারের ছেলে কামার হবে, কুমারের ছেলে কুমার হবে, বংশানুক্রমিক পেশা, স্কুলে যেতে হতো না, ঘরে বসে আমরা সুপার ক্রাফট শিখতাম। যেমন তাজমহল যারা বানিয়েছেন এরা সুপার ক্রাফটম্যান, এরা কোথায় শিখেছেন? এরা সব ঘরানার মধ্যে শিখেছেন। এখনও ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের যেমন ঘরানা আছে, আজকাল আমরা মিউজিক বোর্ড করছি, স্কুল করছি, কিন্তু আগে এরকম ছিল। সেইটা সব পেশাতেই ছিল, কিন্তু সেটার একটা অন্ধকার দিক ছিল, যে আপনি পেশা পরিবর্তন করতে পারছেন না, সারা জীবন ওইটাই করতে হচ্ছে আপনাকে, বাপের পেশাই করতে হচ্ছে। আমদাদা লেখানের ছেলেকে আবারও ওই সরদে বাজাতে হচ্ছে। ওইটার মধ্যে প্রথমে আপনার মনে হয় এটা একটা স্ফূর্তি, কিন্তু তার মধ্যে একটা বন্দিত্ব আছে। আধুনিক ধনতন্ত্রের স্পেশালাইজেশন অফ লেবার, যেটাকে বলে ডিভিশন অফ লেবার, এটা কিন্তু আপনার মধ্যে সেই স্বাধীনতা এনেছে। কিন্তু এখন নতুন হলো কি, আবারও আপনি যদি সমাজের সাবলটান ক্লাস বা নিম্নবর্ণের লোক হন, আপনাকে ওই নিম্নবর্ণের পেশাগুলি অবলম্বন করতে হয়। কিন্তু তার মধ্যে যদি আপনার প্রতিভা থাকে, আপনি কি মধ্যপথে গিয়ে আপনি ঘোড়া বদলাতে পারবেন? পেশা বদলানো খুব কঠিন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাটারাল এন্ট্রি নাই, আপনাকে লেকচারার হিসেবে ঢুকতে হবে। আমাকে এক ভদ্রলোক একবার বলেছিল, যদি অমর্ত্য সেনও আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ঢুকতে পারবে না। এবং যে এসে বলেন, আমাকে বলেছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি এখন উপদেষ্টা আছেন, মানে উনি আমাকে পরিহাস চলে বলেছেন কথা, মানে আমাকে ঢুকতে না দেওয়ার জন্য উনি বলছেন, যেখানে অমর্ত্য সেন ঢুকতে পারবে না সেখানে তুমি দরখাস্ত করবা কীভাবে? কথা সঠিকই বলেছেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা লেখাপড়াটার মধ্যে। এইটা হলো এক ধরনের নিউ কাস্ট সিস্টেম। আপনি পেশা বদলাতে পারবেন না, যদি বদলান আপনাকে পাগল বলা হবে। কিন্তু মানুষের প্রতিভার স্বতঃস্ফূর্ততার জন্য আধুনিক স্কুলের এবং কলেজের শিক্ষার মধ্যে এটা করা উচিত। আমি আসল কথা এখনো যাই নাই। শিশুদের শিক্ষার জন্য যদি তার মাতৃভাষা ব্যবহার না করেন আপনি, তাহলে তার যে আনন্দ সেটা প্রথমে অর্ধেক মাটি হয়। বিদেশি ভাষা হচ্ছে আমাদের জীবন সংগ্রামের হাতিয়ার। আচ্ছা, কোন বয়সে বিদেশি ভাষা শিক্ষা করা হবে? ভারতবর্ষে কলোনিয়াল যুগের অভিজ্ঞতা হয়েছে। আমি শুধু বেশি উদাহরণ দেব না। 1854 সনে ভারতের যে শিক্ষানীতি প্রণীত হয়, ইংল্যান্ড থেকে আসে, যেটাকে উডের ড্যাসপাচ বলা হয়, 100 প্যারাগ্রাফওয়ালা একটা লম্বা মেমোরেন্ডাম। সেইখানে পরিষ্কার বলা আছে যে নিম্ন বিদ্যালয়ের শিক্ষা হবে ভার্নাকুলার, মাতৃভাষা। ইংরেজরা পর্যন্ত কিন্তু অমাতৃভাষা শিক্ষা বাধ্যতামূলক করেনি। সরকারি চাকরিতে দিয়েছে ইংরেজি না জানলে। লর্ড হার্ডিঞ্জের আমলে 1844 থেকে যদি ইংরেজি না জানেন সরকারি চাকরিতে আপনি ঢুকতে পারবেন না। মানে ম্যাকলের যে বিখ্যাত মিনিটস, তার 10 বছর পরে, যে বিলেত থেকে ফর্দ এসেছিল শিক্ষা, তাতে বলেছিল কি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা হবে সবসময় মাতৃভাষায়। মাতৃভাষা বলতে দুটো বলেছে বাংলাদেশে, বাংলা এবং উর্দু। এর কারণ হচ্ছে, এটাও একটা বলে, অনেকে অকারণে নবাব আব্দুল লতিফের বদনাম করে থাকে। মূল দলিল তারা পড়ে না। মূল দলিল হচ্ছে 1882 সনে হান্টার কমিশন বলে যে প্রথম ইন্ডিয়ান এডুকেশন কমিশন হয়, সেখানে বাংলাদেশ থেকে 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল মুসলিম। একজন হচ্ছে নবাব আব্দুল লতিফ, আর একজন হচ্ছে চুচুড়ার বা হুগলির নবাব তো সৈয়দ আমির আলী বিচারপতি, আরেকজন ছিলেন নবাব সৈয়দ আমির হোসেন, ইনি হলেন বিহারের। তারা 3 জনেই বলেছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে যারা উচ্চবর্ণ তাদের মাতৃভাষা হচ্ছে উর্দু, আর বেশিরভাগ সব বাংলাদেশি মুসলমানের মাতৃভাষা বাংলা। কিন্তু অনেকে ডক্টর আহমদ শরীফ থেকে শুরু করে মোর্শেদ শফিউল হাসান পর্যন্ত প্রত্যেকে লেখায় পড়ি, তারা না পড়ে না যায় না বলে যে কি নবাব আব্দুল লতিফ বলেছেন বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু, এটা উনি বলেন নাই। আমি বলতে চাচ্ছি, এখন আমরা
কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ থেকে শুরু করে ইংরেজি মিডিয়ামে যে চলে গেলাম, আমরা কোন মুখে মাদ্রাসার শিক্ষা যারা আগে উর্দুতে দিত, উর্দু মিডিয়ামে দিত, তাদের নিন্দা করব? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত বেশি ইংরেজিকরণ হচ্ছে নিম্ন বিদ্যালয়ে, যেটা ব্রিটিশ আমলে হয়নি। ব্রিটিশ সরকারকে অযথা দোষ দিতে আপনি পারবেন না। উডের ডেসপাচ দেখেন, অথবা আমি নিজে সব দলিল পড়েছি এবং নিজ হাতে এগুলি আমি অনুবাদ করেছি। সেই জন্য বলছি, নবাব আব্দুল লতিফের সাক্ষ্য, সৈয়দ আমির আলীর সাক্ষ্য এবং আমির হোসেনের সাক্ষ্য, কোথাও ওরা বলে না যে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু। বাংলায় বলেছে, এবং বাংলাকে সরাবার জন্য কেউ কিছু বলে না। এটা বলা হচ্ছে এখন বাংলাদেশ স্বাধীন হবার পর। আপনার এই যে বাংলাদেশের রুলিং ক্লাসের শিক্ষা ব্যবস্থা যে অত্যন্ত জনবিরোধী, অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী, তার প্রথম প্রমাণ সে কিন্ডারগার্টেন থেকে ইংরেজিতে চালু করে এবং ট্যাক্স বই ভারত থেকে আমদানি করে। এখন আপনারা যেগুলো আলোচনা করেছেন আমাদের বাংলা মিডিয়াম হবে, সেখানে আবার দেশীয় সিলেবাস ইংরেজি ভার্সন, এটা কেমন করে করলো? অর্থাৎ দেখেন, এইটা নিয়ে কেউ প্রশ্ন তোলা দেখি নাই। আমি বলছি ক্লাস 9 থেকে যে তুলে দেওয়া, আমি গত 10 বছর ধরে অনবরত নানা জায়গায় অক্ষমভাবে বলেছি, এটা তো অবৈজ্ঞানিক, এটা তো ক্ষতিকর। ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভাজন থাকা উচিত নয়। ইউরোপে তো নাই, আমেরিকা তো নাই। ওখানে আপনি ত্রয়োদশ শ্রেণীতে যাওয়ার পর 2 বছর পড়েন, তারপরে ডাক্তারিতে যাবেন না ওকালতিতে যাবেন, এটা ঠিক হয়। এই যে আমাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করা হলো, এইটাই হচ্ছে কলোনিয়াল এনলাইটেনমেন্টের বৈশিষ্ট্য। অরূপ রাহির অবগতির জন্যই বলছি, এটা তা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তাহলে আমাদের শিক্ষা একদিকে সর্বজনীন হয়নি, এ শ্রেণী বিভক্ত, নানা রকম টুকরা টুকরা হয়েছে। আর দিকে শিক্ষা আনন্দদায়ক নয়। সেই শিক্ষাকে যদি আমি আনন্দদায়ক করতে চাই, আমি রবীন্দ্রের কথা বলছিলাম যে আনন্দদায়ক বলে অনেক বলে কি শুধু নাচ গান থাকবে, তা নয়। শিক্ষা হচ্ছে আপনি যা করতে চান, আপনার প্রতিভা করতে পারে, তাহলে কি করা যেতে পারে? শিক্ষা যদি অর্গানিক হয়, তাহলে এর মধ্যে দৈহিক শিক্ষাও থাকবে, মানে কায়িক পরিশ্রম করতে এমন শিক্ষাও থাকবে, ম্যানুয়াল লেবার এবং মেন্টাল লেবার, যেটাকে আমি ইন্টেলেকচুয়াল লেবারে বলি, সেটাও থাকতে হবে। তাহলে সেটা করতে হলে আপনার কী হবে? আমি এই জন্য আন্তোনিও গ্রামশির যে পরামর্শ, উনি জেলখানার বইতে যেগুলি লিখেছিলেন 1929 থেকে 1935-এর মধ্যে, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে শিখবার মতো। তার মধ্যে একটা হচ্ছে, উনি বলছেন স্কুল আগে তাদের দেশে, ইটালির উদাহরণ দিচ্ছে, ইটালির সাথে আমাদের অনেক মিল আছে। কার্ল মার্কসও বলেছেন ইটালি মানে বলে কি ইউরোপের ভারতবর্ষ বলা যায় ইটালিকে, যে তার শুধু শারীরিক গঠন থেকে নয়, তার অর্থনৈতিক উন্নতির দিক থেকেও ইউরোপের পুঁজিবাদগুলির মধ্যে সবচেয়ে পরের পুঁজিবাদ। এই জন্য ওখানে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে। আমাদের এখানে ফ্যাসিবাদের উদ্ভব নিয়ে আমি আজকে আলোচনা করবো না, কিন্তু তার অনেকগুলো ঐতিহাসিক সূত্র আছে। শুধু লেখাপড়ার কথাই বলছি, ইটালিতে 1859 সনে রবীন্দ্রনাথের জন্মের 2 বছর আগে যে শিক্ষা আইন হয়েছিল, তাতে যে ধরনের স্কুল ছিল 2 প্রকারের। একটা জেনারেল স্কুল, হিউম্যানিস্টিক বা ফরম্যাটিভ স্কুল, যেখানে গ্রিক, রোমান, গ্রিক সাহিত্য, রোমান সাহিত্য পড়ানো হতো। লোকে গ্রিক ভাষা শিখতো কী জন্য? গ্রিকে কথা বলার জন্য নয়, গ্রিক ভাষার ডিসিপ্লিন শেখার জন্যে। আমাদের এখানে সংস্কৃত শেখা যেরকম আর কি, সংস্কৃতে কথা বলার জন্য আমরা সংস্কৃত শিখি না। শিক্ষার এই যে মানসিক যে শৃঙ্খলা, এটা কিন্তু গুরুতর। এই শৃঙ্খলার অভাবে আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি 40 বছর, দেখে যে আমার ছাত্রদের কথা বাদ দেয়, আমার শিক্ষকদের 90% জনে একটা শুদ্ধ বাংলা বাক্য লিখতে পারে না। আমি আপনাদের ভুরি ভুরি প্রমাণ দেবো। এই ঈদ সংখ্যার দেশ রূপান্তর পত্রিকা একজন ভদ্রলোক, যিনি নাকি 40টা ভাষা জানেন, তিনি আরবি থেকে একটু উপন্যাস অনুবাদ করেছেন। উপন্যাসের নাম উত্তরে দেশান্তরের মৌসুম। হ্যাঁ, তো মৌসুম আল হিজরা ইলা আল শামাল, এই বইটা ও বাংলা পড়ে দেখেছে, অনেক বাংলায় জানেন না, তাহলে তিনি 40 ভাষা জানেন কীভাবে? আপনারা দেখতে পারেন, সেটা গল্পটা ছাপা হয়েছে গত ঈদ সংখ্যার দেশ রূপান্তর পত্রিকা। এই জন্য বলছি, বেসিক শিক্ষা ঠিক না হলে আপনি কিছু করতে পারবেন না। আপনার শাসক হলেও খারাপ হবে। এখন বলছি যে শেষ কথাটাই বলি, শিক্ষা যদি আনন্দদায়ক হতে হয়, আপনি যেটা শিখতে চান সেটি আপনাকে শেখার সুযোগ দিতে হবে। মাঝপথে যেন ঘোড়া বদলাতে পারেন সেই সুযোগ থাকতে হবে। গ্রামশির নাম দিয়েছিলেন, নিচের স্কুলের নাম দিয়েছিলেন অ্যাক্টিভ স্কুল, মানে স্কুলা অ্যাক্টিভা। আর একটা দ্বিতীয় যে স্কুলের কথা উনি বলছেন, এটা হচ্ছে ক্রিয়েটিভ স্কুল। এখন ক্রিয়েটিভ কথাটার অনেক অপব্যবহার হয়েছে, আমি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি মাত্রায় এই ক্রিয়েটিভ মানে এই নয় যে আপনি গল্প উপন্যাস লিখবেন। উনি বলছেন সত্যকে নতুন করে আবিষ্কার করতে হয়। শিশু নিজেই আবিষ্কার করবে যে এইটার সাথে এটা মিললে এই হয়, এটার সাথে মিললে এই হয়। আমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কী করি, তাদেরকে যৌগ মিশ্রণ শেখাতে থাকি, তুমি নিজে নিয়ে করে দেখো, বানতে ওজন করে দেখো। শিশুর যে আবিষ্কারের আনন্দ, সেটা যেন তার শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই জন্য সেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সেখানে শিক্ষক থাকবেন শুধুমাত্র নির্দেশকের ভূমিকায়, নিজে কিছু করবেন না। এটা করা সম্ভব, কিন্তু সেই পরিবেশ আমাদের এখানে হয়নি। আডভান্স করা যাবে না। সর্বশেষে যেটাকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা বলি, আমাদের দেশে কার্যত সেটা হয়নি। আমরা মোটামুটি টেকনিক্যাল স্কুল, নাহলে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 30 বছরে
যে নতুন নতুন বিভাগগুলো হয়েছে বিভাগের নামগুলো দেখেন। প্রথম হচ্ছে বিভাগগুলোর নামে তারা বাংলাকরণও করতে পারে নাই। আমি ওখানে দেখছি দক্ষিণ দিকের গেইটে আছে 35টার মতো ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে 17টার মতো নাম বাংলা হরফ ইংরেজিতে লিখেছে, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের মতো। তো কেউ কেউ লিখতে পেরেছে, কেউ কেউ পারে না। এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলে যা বর্ণনা হচ্ছে, যখন এখনও বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইনস্টিটিউটগুলি ঢুকে গেছে, যেমন টেলিভিশন বলেও একটা ডিপার্টমেন্ট হয়েছে। এটা গণযোগাযোগ সাংবাদিকতা ছিল, সেখানে আরেকটাকে কি যেন চিত্ত বৈকল্য না মনোবৈকল্য একটা হয়েছে, মনোবিকলন বুঝে গেছি কীরকম, হ্যাঁ যোগাযোগ বৈকল্য। এই যে প্রত্যেকটা জিনিসকে নিয়ে একটা বিভাগ করার যে প্রবণতা, এটা খুব একটা সুস্থ প্রবণতা নয়। এটা বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় অসুস্থ। বিশ্ববিদ্যালয়কে সুস্থ করতে হলে আপনার উপযুক্ত করতে হবে যেগুলো কলেজ বা পেশাগত শিক্ষা, এইগুলিকে আলাদা করা দরকার। বিশ্ববিদ্যালয়ে যে ফরমেটিভ এডুকেশন যেটা বলি আমরা, চরিত্র গঠনের শিক্ষা শুধু নয়, মানুষ হওয়ার শিক্ষা, যেখানে আপনি গ্রামার শিখবেন। আপনি বলছেন গ্রামার শেখার দরকারটা কি আমার? গ্রামার দিয়ে তো আমি কথা বলি না। আপনার বাংলা ভাষার গ্রামার দিয়ে আমি বাংলা শিখি না, বাংলা শেখার পরে গ্রামার রচনা করি। কিন্তু যখন আপনি ক্লাসিক্যাল ভাষা শিখবেন, এই ঢাকা বিশ্ব শখানেক প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী দরকার। আমরা এটা তৈরি করতে পারছি না কেন? সেদিন কোনো একজন বিজ্ঞপ্তি দিয়েছে, মোহাম্মদ আজম বোধহয়, যে পাকিস্তানে ইন্ডিয়ায় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় আছে, আমরা একটা করতে পারছি না কেন? আমরা করতে পারছি না কেন সেটা তো স্পষ্ট হলোই। যা হোক, এই জন্য শেষ করি আমি এই বলে যে কেমন শিক্ষা ব্যবস্থা চাই, এটা হচ্ছে মূলত কেমন রাষ্ট্র ব্যবস্থা চাই তারই রূপান্তর। শিক্ষা যদি আমরা সর্বজনীন করি, তাহলে সেখান থেকে আমাদের মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা পর কার কোন পেশায় দক্ষতা আছে শিক্ষকরা সেটা বুঝতে পারবেন। আপনি প্রথম আমি দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবাইকে একই শিক্ষা দিতে হবে। তিনি ইতিহাস পড়বেন, তিনি বিজ্ঞান পড়বেন, তিনি একটু গণিত জানবেন। ওই যে শফিকের ওইরকম নয় 5 চ্যাপ্টার 3 চ্যাপ্টার নয়। যেমন আমাদের দেশে গণিত শিক্ষা হয় কখন? আমরা ইউক্লিডের জ্যামিতি পড়েছি ম্যাট্রিক পর্যন্ত। ইন্টারমিডিয়েটে গিয়ে যারা অ্যাডভান্স গণিত নেয় শুধু তারাই দেকার্তের জ্যামিতি পড়তে পারে। কিন্তু এক সিলেবাস, এটা তো ক্লাস 7, রাশিয়াতে ক্লাস 4 থেকে পড়ানো হয়। তো দুনিয়াতে ঘাস লাগাবার জন্য আমাদের সচিবেরা বেড়াতে যান, তারা রাশিয়ান সিলেবাস দেখেন না, চীনের সিলেবাস দেখেন না। এমনকি আমাদের শিশুদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নাই। তাদেরকে উপযুক্ত খাবার দিতে হবে। স্কুলে না খেয়ে শিশু শিখবে কী করে? এখন এটা এনজিওরা বড় একটা ইনোভেটিভ প্রোগ্রাম করছে। ও কেরালাতে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে, আসো আমরাও একটা পাইলট প্রজেক্ট করি। এটা তো সর্বজনীন হওয়া উচিত। আর শিক্ষকদের বেতন যদি 10,000 11,000 রাখেন, তার কাছ থেকে আপনি কেউ শিক্ষা আশা করবেন? আমি বলছি আগে আমরা অর্থনৈতিক বিনিয়োগের কথা চিন্তা করি, কিন্তু সেইটি যেন শফিক নির্দেশিত সেই 300 কোটি টাকার প্রজেক্টে পরিণত না হয়, সেই জন্য আমরা পাহারা দিই এবং প্রতিদিন এই ধরনের আলোচনা চালাতে থাকেন। এক আলোচনায় হবে না, আপনারা জানেন, এক বৃষ্টিতে বর্ষা হবে না। ধন্যবাদ।